আল্লাহ বাঁচাও। আবির আবারও বলল। বসতে বললাম তো তোকে। মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল। কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি এসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল। এবার শান্তি হয়েছে? এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল। কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল। মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেবো। মেঘের সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো, নিভু নিভু চোখে তাকালো আবিরের দিকে, পাতলা অধর নেড়ে বলল। কেন? আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে, প্রখর তপ্ত স্বরে বলল। এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হয়ে যাচ্ছিস। তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজ দিবি। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদ্বয় টলমল করছে, কাপা কাপা গলায় বলল। খাই তো আমি। আবির এবার সরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে, নেত্রযুগল টইটুম্বর হয়ে আছে, পল্লব ফেললে পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো। এই কয়েকদিনে না তুই ঠিকমতো খাইছিস, আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিস না তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আশ্রাস না আল্লাহ জানে। এমনকি তুই পড়াশোনাও করিস না। কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় তুই কম নাম্বার পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল। তুই কি পড়াশোনা করতে চাইছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নেব। আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না, এর জন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে, কান্নারত কণ্ঠে বলল। আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল। এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষা কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল। কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল। আমার সামনে অত্যন্ত মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি না। মেঘ আকস্মিক আবিরের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল। আপনি কিভাবে জানেন? আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, শক্ত কণ্ঠে বলল। মেঘ, আমি তোকে ছাড় দিচ্ছি, ছেড়ে দেয়নি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুলের ফ্রেন্ড। তাছাড়া তোর নাম্বারের পাশে গার্ডিয়ানে যে নাম্বারটা দেওয়া কোচিংয়ে, সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনিও আমার কাছে আসে। তোর টিউশনি স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না কখনো। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে কথাগুলো শুনলো, দুরু দুরু বুক কাঁপছে। উদ্গ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে, কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাহনি আবিরের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনা, শেষমেশ আবির দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকে। দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নিয়ে সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল। এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, টিউশনির যত্নে একটুখানি যদি ত্রুটি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না। যা এখন। আবিরের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ, আঙ্গুল শুদ্ধ কাঁপছে। কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না, ইচ্ছের থেকেও বড় বিষয়ে সে শক্তিটাই পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবিরের সে উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাহনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে থেকে যেন আবির সরছেই না। চোখ বন্ধ করলেও আবিরকে দেখছে, চোখ মেলে তাকালেও আবিরকেই দেখছে, আর বারবার মাথায় আসছে আবিরের বলা কথাগুলো। মেঘ, তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটা আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশীর সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুন, চোখে চোখে রাখুক, তেমনি মেঘের কাছে আবিরও প্রিয় মানুষ।
আবির যদি বোনের নজরেও দেখে তারপরও তো মেঘকে নিয়ে ভাবে, এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চললো 30 মিনিটের উপর, তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলেও 15 থেকে 20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেঁচে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়েছেন। বড় একটা শামুকে লেখা, আরেকটা শামুকে লেখা। মাহাদিবা খান মেঘ। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়ামে ভরা, যা সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদের আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো, এগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে আছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ। আবির যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়লো, 2 হাতে 2টো ব্রেসলেট, কানেও দুল পড়লো একটা সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পড়ে আবির উঠতেছে সিঁড়ি দিয়ে। হয়তো কোথাও গিয়েছিল। মেঘ সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠাই দাঁড়িয়ে আছে সেখানে। বুকের ভিতর ধুকপুক করছে। আবির কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আমাকে কেমন লাগছে? আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেশীনভাবে উত্তরে মেঘের উত্তেজনা মিলিয়ে গেছে। মলিন হয়ে গেল মুখটা, তবুও কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির নিজের মতো রুমের দিকে চলে যায়। মেঘ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবিরকে খুব করে বকলো। তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনো নিচেই আছে। 2-3 দিনের মধ্যেই উপরের রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো কাছে। আপু, মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসলো। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস মেঘের 3 ভাগের 1 ভাগ হবে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে। তুই অ্যাকসেপ্ট কর, তারপর আমরা ছবি তুলবো না। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল। তারপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে। আদিকে সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুললো। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখ পড়তে আকস্মিক হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করলো, আম্মু রান্না হয়েছে? হ্যাঁ, রান্না শেষের দিকে। খেতে দিব তোকে? হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলেই আবির পড়া নিয়ে কথা শুনেছে। এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মাইর দিবে, এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ। 4-5টা সিঁড়ি উঠল কিনা আকস্মিক আবির ডেকে উঠল, মেঘের দিকে আয়। আবিরের কথায় থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরোই ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতেই চোখ পড়ল আবিরের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করলো না। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘর দেখছে। মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে। ছোট করে বলল, নে খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটা শক্তি বোঝো এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল। আবিরের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেঙচি কাটলো আর বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়। আমি কি করব?
আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবিরের কথায় আটকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবিরের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জলজল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে, কিন্তু শেষ হওয়ার আগেই আবির আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারো কথা শুনে না। বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারো কথাই শুনে না। তানভীর এত বছর ধমকে একটু একটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি, যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায়, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয়। তানভীরের সামনে তেজ দেখালেও আবিরের সামনে মেঘ একেবারেই নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন।